नमस्कार बंधुरा आमी सुचंदा और आपनारा देखছেন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস और আমার চ্যানেলে এখন চলছে দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণ। সেদিন পেলিংয়ে আমাদের শেষ সকাল, তাই বেশ রাত থাকতেই বলা চলে উঠে চলে গিয়েছিলাম উপরে, যে যদি বাই চান্স কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বলা হয় যে একদম সূর্য যখন প্রথম উদয় হয় তখন তার প্রথম আলোকরশ্মি যদি কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে তাহলে সেই সময়টা নাকি কাঞ্চনজঙ্ঘা একটুখানির জন্যেও দেখা যেতে পারে। কিন্তু আমি তো চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখলাম। ধীরে ধীরে রাতের আধার কেটে ভোর হলো। চোখের সামনে চারপাশটা আলোকিত হতে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা দেখা যাক বা না যাক, এই সকালটা একদম অন্য রকম ছিল। সময়ের সাথে সাথে চারপাশটা কেমন যেন বদলে যেতে লাগলো। তাই আপনাদের জন্য একেবারে সময় ধরে ধরে যে চেঞ্জেসগুলো আমি লক্ষ্য করছিলাম সেই চেঞ্জেসগুলো তুলে ধরার চেষ্টা করলাম। Good morning once again from Peling, আর এটা হচ্ছে কনজিকিউটিভ থার্ড মর্নিং পেলিং থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছি, আর এটাই লাস্ট। তার কারণ আজ পেলিং থেকে বেরিয়ে যাব। আজকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি তো ভালো পেলিং থেকে, আদারওয়াইজ এরপরে চলে যাচ্ছি রিনচেনপং। সেখান থেকে আবার চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘাকে দেখার। তবে আজকে আমার মন বলছে যে আজকে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ পিকগুলো এখনই অনেকটাই ক্লিয়ার রয়েছে অন্য দিনের তুলনায়। এখন মোটামুটি 5টার মতো বাজছে, আর দেখুন মেঘগুলোতে হালকা রং ধরতে শুরু করে দিয়েছে, অর্থাৎ সূর্যের আলো কিন্তু এবার কোনো জায়গায় পড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন এইখানটা মাঝখানটা বেশ অনেকটা সাদা হয়ে রয়েছে, আর এই সাইডটা এখনও পুরোটাই কালচে আছে, কিন্তু পিকগুলো খালি চোখে বেশ অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে অন্য দিনের তুলনায়। একদম পুরো এদিকে দেখুন, এইটা হচ্ছে ওই উপরের বিল্ডিংটা, ওটা হচ্ছে হেলিপ্যাডে যেটা নতুন বানানো হয়েছে, যে রোপওয়েটা পেলিং রোপওয়ে, সেটা এই বিল্ডিংটা একদম উঁচুতে যে বড় বিল্ডিংটা রয়েছে ওটা পেলিং রোপওয়ে তৈরি করা হচ্ছে। আর আজকে দেখুন পিকগুলো কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে, মানে আউটলাইনটা বেশ ক্লিয়ার রয়েছে আজকে। এইখানটাতে শুধু একটু মেঘ রয়েছে, কিন্তু বরফের যে রেখাটা দেখুন, এই জায়গাগুলো আস্তে আস্তে একটু একটু করে আলো পড়ছে, আর বরফের যে রেখাগুলো কিন্তু ফুটে উঠছে। প্রায় ঘন্টাখানেক হচ্ছে আমি চলে এসেছি। সেই মোটামুটি 4টের পর থেকে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জগুলো লক্ষ্য করছি। এই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, ফিরে আসছি যখন এটা আরও একটু ক্লিয়ার হবে। আপনারা দেখছেন দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণের এটা 9ম পর্ব। এর আগের পর্বগুলোতে আমি পেলিং থেকে যে লোকাল সাইটসিইং জায়গাগুলো করেছিলাম সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছি। যারা সেই এপিসোডগুলো মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আর তাছাড়া এই পর্বের ঠিক আগের পর্বে আমি পেলিং থেকে যে সমস্ত, মানে আমরা তো একদিনে সব কিছু দেখিনি, যে 2 দিন ধরে সব জায়গাগুলো দেখেছিলাম, সেই সব জায়গাগুলো একসঙ্গে একটা পর্বের মধ্যে 8ম পর্বে দেখানো রয়েছে।
তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে। যাদের খুব বেশি ডিটেলস দেখতে ভালো লাগে না তারা কিন্তু শুধুমাত্র এই অষ্টম পর্বটাতে দেখে নিতে পারেন যে পেলিং থেকে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে কোথা থেকে যে এত টুকরো টুকরো মেঘ এসে কাঞ্চনজঙ্ঘার উপরে জমতে থাকে, মানে ঠিক দেখুন যেন শরৎকালের আমরা যেটা বলি না যে পেঁজা তুলোর মতো মেঘ, অনেকটা সেই ধরনের মেঘ। কিন্তু সেটা শরৎকালে ভালো লাগে, তাও আমাদের সমতলের আকাশে। কিন্তু যখন আমি এত চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘাকে দেখার, তখন যখন এই মেঘগুলো এসে কাঞ্চনজঙ্ঘার পিকটাকে ঢেকে ফেলে, তখন কিন্তু এই মেঘগুলো মোটেই ভালো লাগে না। হ্যাঁ, এমনিতে দেখলে কিন্তু দেখুন আকাশটা খুব সুন্দর ছিল সেদিন, কিন্তু এই সাদা সাদা মেঘগুলো যখন কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিচ্ছিল, বোঝাই যাচ্ছিল না কোনটা মেঘ আর কোনটা কাঞ্চনজঙ্ঘার পিক। তবুও মেঘের আড়াল থেকে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা মাঝে মধ্যেই বেরিয়ে আসছিল, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী। যে ঝকঝকে একেবারে পুরো মেঘমুক্ত কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, সেটা কিন্তু দেখা যাচ্ছিল না মোটেই, যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলাম। অবশেষে যখন প্রায় 7টা বাজে, সূর্য বেশ অনেকটাই উপরে উঠে গেছে, আর আমি দেখলাম যে পাহাড়ের চূড়োগুলোর ঠিক উপরটা দিয়েই সাদা সাদা মেঘগুলো এসে জমা হতে শুরু করে দিয়েছে, তখন বুঝলাম যে আজও আমার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা পূরণ হওয়ার নয়। কিন্তু সেদিন যেহেতু চারপাশটা খুবই ঝকঝকে পরিষ্কার ছিল, তাই দেখুন সবুজগুলো কত সুন্দর দেখা যাচ্ছিল। আর ওই মেঘের আড়াল থেকে ওই টুকরো টুকরো কাঞ্চনজঙ্ঘার ছোট ছোট অংশ উঁকি মারছিল, যেন বলছিল যে আজকের জন্য এইটুকুই থাক, পরে আবার অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো দিন পুরোপুরি তোমাকে এসে দেখা দেব। সেদিনের জন্য আমার জন্য প্রাপ্তি ছিল কিন্তু এটুকুই। এর থেকে বেশি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, সেদিন যে পুরো রেঞ্জটা লম্বা করে, সেই পুরোটা কিন্তু দেখা যায়নি। শুধু কাঞ্চনজঙ্ঘার 3টে মাত্র পিক সেই দিন দৃষ্টিগোচর হয়েছিল। আর এর থেকে বেটার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, তবে সেটা আর পেলিং থেকে নয়, সেটা রিনচেনপং থেকে। সেটা থাকবে পরবর্তী অন্য কোনো পর্বে। আপাতত পেলিং থেকে আমার দেখা কাঞ্চনজঙ্ঘা এইটাই ছিল বেস্ট মুহূর্ত। এর থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে এবারে আমি আর দেখতে পাইনি। আর দুর্ভাগ্যবশত গতবারেও পেলিং থেকে আমি প্রায় এইরকমই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রায় বহুক্ষণ আমি প্রথমে দোতলার যে লাউঞ্জ সেখানে, তারপরে ছাদে দাঁড়িয়েছিলাম। এরপর যখন বুঝলাম যে এর থেকে বেশি কাঞ্চনজঙ্ঘা আর আমাকে দেখা দেবে না, ধীরে ধীরে চলে এলাম এবার আমার নিজের ঘরে। আপনাদেরকে বলা হয়নি যে পরে কিন্তু আমাদের ঘরটা চেঞ্জ হয়েছিল। প্রথম ভিডিওতে যখন আমি যে ঘরটা দেখিয়েছিলাম ওটা আমরা বেসমেন্টে ছিলাম, এরপরে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম শিফট করা হয়। আর এই রুমটা কিন্তু আগের ঘরটার থেকে একটু বেটার ছিল, একটু না ইনফ্যাক্ট অনেকটাই বেটার ছিল। রুমটাও অনেক বড় মাপের ছিল, আর বিছানাটাও অনেক বড় মাপের ছিল, প্লাস বিশাল বড় একটা আয়না ছিল। এর সাথে সাথে বিশাল বড় একটা টিভি ছিল, যদিও সেটা ঘুরতে গিয়ে আমার কোনো কাজে লাগে না, তার কারণ আমি টিভি একেবারেই দেখি না ঘুরতে গেলে। একটা ওয়ার্ড্রপ ছিল, বাথরুমটার সাইজটাও আগের তুলনায় বেশি ছিল। আর সব থেকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে একটা বেশ বড় ব্যালকনি ছিল, একেবারে পুরো। যেই ব্যালকনি, একটু বৃষ্টি হয়েছিল সেহেতু ব্যালকনিতে জল ছিল, পরে যেটা শুকিয়ে যায়, যাই হোক, একদম দেখুন পুরো আই লাভ পেলিংটা দেখা যাচ্ছে ব্যালকনির থেকে। একেবারে পেলিংয়ের যে মেইন রাস্তাটা, হেলিপ্যাডে যাওয়ার রাস্তা যে চলে যাচ্ছে এদিক দিয়ে, ঠিক সেখানেই আমাদের রুমটা ছিল। আর রুম থেকে বেরিয়ে যে ব্যালকনি, সেখানে এসে দাঁড়ালে পুরো পেলিংটা কিন্তু দেখা যাচ্ছিল। এটা হচ্ছে ওয়ার্ড্রপটা যেটা এই রুমের মধ্যে দেওয়া ছিল। ও ওয়ার্ড্রপের মধ্যে মোটামুটি 3-4টে হ্যাঙ্গার দেওয়া ছিল জামা কাপড় রাখার জন্য, যেটা মোটামুটি যথেষ্ট। বাথরুমটাও বেশ বড় ছিল।
হ্যাঁ, তবে বিশাল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তা নয়, মোটামুটি ঠিকঠাক। গিজারটা বেশ বড় সাইজের ছিল, আর বাথরুমেও একটা বিশাল বড় কিন্তু আয়না ছিল, সেটাও একটা প্লাস পয়েন্ট, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে সিকিমের ম্যাপটা দেওয়ালে করা রয়েছে। এদিকে নেপাল আর এই সাইডে ভুটান, এই দিকটায় হচ্ছে তিব্বত, আর এই হচ্ছে পুরো সিকিমের ম্যাপ। একটু দূরে গেলে আরো ভালো বোঝা যেতে পারে হয়তো। এই হচ্ছে গ্যাংটক, আর এইটা মাঙ্গান, যেটা আমরা সবসময় যাই নর্থ সিকিম গেলে। যেগুলো মেইন পয়েন্ট, সেখান থেকে এই যে হচ্ছে পেলিং, যেখানে এখন আছি পেলিং। এই গেজিং থেকেই এসেছি, লেগশিপ হয়ে পেলিং এসেছি। আজকে ঘুরে এলাম দেনতামের ওখান থেকে। কিছু কিছু ইম্পর্ট্যান্ট জায়গা দেখুন। এই হচ্ছে আমাদের অতি প্রিয় ছাঙ্গু লেক বা সোমগো লেক, আর এই হচ্ছে লাচুং, যেখান থেকে আমরা 0 পয়েন্ট যাই। এই হচ্ছে লাচুংয়ের ঠিক পাশাপাশি, যেখান থেকে আমরা গুরুদম্বার লেক যাই। ওই উপরটায় রয়েছে, ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছে না, একদম হাইয়েস্ট পয়েন্টে রয়েছে গুরুদম্বার লেক। আর আমরা এখন রয়েছি এই পেলিংয়ে। ইচ্ছে আছে একটু উত্তরে যাওয়ার, যেটা সিকিমের একদম শেষ প্রান্তে বলা যেতে পারে, কিন্তু গাড়ি সেভাবে পাওয়া যাচ্ছে না। এছাড়াও সাউথের দিকে গেলে পরে নামচি, কিন্তু এখানে রা বাংলাটা কেন জানি না খুঁজে পাচ্ছি না। নামচির কাছাকাছি রা বাংলাটা হওয়া কথা ছিল, কিন্তু রা বাংলাটা কিন্তু এখানে নেই। আপনাদেরকে এই সিরিজের দ্বিতীয় পর্বে বলেছিলাম যে পেলিংয়ের, আপার পেলিংয়ের একটা বাঙালি, যেখানে ফুড এবং লজিং একসঙ্গেই অ্যাভেলেবল, এমন একটা বাঙালি হোটেলের খোঁজ দেব। তো এখন আপনাদের সেই বাঙালি হোটেলটার খোঁজ দিচ্ছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল সারদেনা। চলুন হোটেলটা একটুখানি দেখে নেওয়া যাক। এখানে থাকলে কিন্তু একেবারে হোটেলের ঠিক অপোজিটেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়। আর হোটেলটি বেশ বড়, অনেকগুলো ফ্লোর রয়েছে। যত উপরের দিকে থাকবেন তত ভালো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন। আর একদম নিচের ফ্লোরে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্টটা। পুরো অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায়, সব ধরনের থালি এখানে অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে পাহাড়ি খাবার, মোমো থেকে শুরু করে আর যে সমস্ত খাবারগুলো রয়েছে সব কিছুই এখানে পাওয়া যায়। একেবারে চা থেকে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যে কোনো স্ন্যাক্স, এভরিথিং। আর এই যে রেস্টুরেন্টটা যে পজিশনে রয়েছে, এই রেস্টুরেন্টটার থেকে যদি বাই চান্স আকাশ পরিষ্কার থাকে, এই যে কাঁচের পিছনে বড় জানলা মতন দেখছেন, ওখান থেকেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমরা এখানে বেশ কয়েকবার খেয়েছিলাম চা, ব্রেকফাস্ট বা লাঞ্চও করেছিলাম। এখানে খাবার দাবারের স্বাদ মোটামুটি ওই ঠিকঠাকই, যেমন চিনারি হোটেলটা ছিল, ওই চিনারি হোটেল আর এটা একদম দুটো পুরো পাশাপাশি। আর দুটোর মধ্যে ভীষণ রেশারেশি, ন্যাচারাল ব্যাপার। দুটো রেস্টুরেন্টেই অথেন্টিক বাঙালি খাবার অ্যাভেলেবেল রয়েছে, আর দামও কিন্তু মোটামুটি দুটো হোটেলের একই। আর এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে থালি হলেও এখানে কিন্তু যখন আপনারা এক্সট্রা রাইস নেবেন, সেটা কিন্তু আবার এক্সট্রা চার্জেবল। প্রথমবারে যে ভাতটা দেবে, তারপরে যদি আপনারা এক্সট্রা রাইস নেন, সেটা আলাদা পে করতে হবে।
দ্বিতীয় পর্বে আপনাদেরকে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস দেখিয়েছিলাম, হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রেকস। আর এখানে আরও একটা ট্রাভেল এজেন্সির ডিটেলস দিয়ে দিলাম, ফাদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এটাও কিন্তু পেলিংয়েরই, ওই আপার পেলিংয়ে। এখান থেকে আপনারা কিন্তু শিলিগুড়ির জন্য শেয়ার গাড়ি বুকিংও করতে পারবেন, আর বিভিন্ন ধরনের যে সাইট সিইং রয়েছে সব কিছুই করতে পারবেন। একটু ডিটেলসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে, বা ওখানে যিনি থাকবেন তার সঙ্গে কথা বলে আপনারা নিজেদের প্রয়োজন মতো ট্যুরগুলো বুক করে নিতে পারেন। আমার যেটা পছন্দ, এক এক দিন এক একটা জায়গায় ঢুকতে হবে। তো আজকে এটাতে ঢুকি, হোটেল উইন্ডো পার্ক। এটা আবার ভেজ রেস্টুরেন্ট, সব রকমের খাবারই তো আছে দেখতে পাচ্ছি। বেকারি আইটেমসও রয়েছে। এই হোটেল উইন্ডো পার্কের ডিটেলসও কিন্তু দ্বিতীয় পর্বে দেওয়া রয়েছে। এইখানে শুধু খাওয়া ছাড়াও এখানে উপরটায় থাকার হোটেলও রয়েছে, সেখানে বুকিং করার জন্য কন্ট্যাক্ট নাম্বার এই সিরিজেরই দ্বিতীয় পর্বে দেওয়া রয়েছে। বেশ অনেক কিছু অ্যাভেলেবেল আছে। ভেবেছিলাম এটা ভেজ রেস্টুরেন্ট, বাইরে এমনই লেখা ছিল, কিন্তু এখানে কিন্তু নন ভেজও অ্যাভেলেবেল। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, যদিও যা কিছু মেনুতে লেখা রয়েছে সব কিছু পাওয়া যাচ্ছে না, তবে আমরা কম্বো অফার থেকে নিলাম। কম্বোটাই বেশি ভালো চলে। অনেক আইটেম রয়েছে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল নেই। আমরা যে খাবার অর্ডার করেছিলাম সব খাবারই কিন্তু বেশ টেস্টি ছিল, যথেষ্ট সুস্বাদু ছিল, আর কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো ছিল। বিশেষ করে আমি যে পরাঠা অর্ডার করেছিলাম তার সঙ্গে চিলি চিকেন, সেটা কিন্তু ওরা একেবারে আলুর পরোটা দিয়েছিল। আর পার্থ নিয়েছিল আলুর দম আর তার সঙ্গে ফ্রাইড রাইস। চলুন এবার আপনাদেরকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে ক্রাসুলা কিচেন। এখানে আপনারা ইন্ডিয়ান চাইনিজের সাথে সাথে কোরিয়ান খাবারও পাবেন, তবে এটা বার কাম রেস্টুরেন্ট। সবসময়ই প্রচণ্ড ভিড়, কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। ভেবেছিলাম এখানে কিছুটা সময় কাটাবো, কিন্তু আলটিমেটলি সেটা আর পসিবল হলো না এইবারে। দেখা যাক নেক্সট বার যদি কখনো যাওয়া হয়, এখানে কিন্তু একবার ঢু মারার ইচ্ছে রইল। এই সিরিজের দ্বিতীয় পর্বে আরও একটা রেস্টুরেন্টে ধোসা খেয়েছিলাম। রেস্টুরেন্টের নাম হ্যাভ মোর রেস্টুরেন্ট। এটা কিন্তু একদম পিওর ভেজ, মানে এখানে যে কেক পেস্ট্রিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এগলেস। আর এখানে নানান ধরনের খাবার পাওয়া যায়, সবই ভেজ আইটেম, আর প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে দারুণ সুন্দর লেগেছিল আমাদের। এখানে অন্যান্য খাবার দাবারের সাথে সাথে মিষ্টিও পাওয়া যায় বিভিন্ন ধরনের, রসগোল্লা, গোলাপজাম বা কাজুর বরফি থেকে শুরু করে নানা ধরনের মিষ্টির সম্ভার রয়েছে এখানে। তাই যারা মিষ্টি খেতে ভালোবাসেন আর পেলিংয়ে গিয়েও বেশ একটুখানি রকমারি মিষ্টির খোঁজ করবেন, তাদের কিন্তু একবার এখানে আসতেই হবে। আমাদের পেলিং থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। যেটা ঠিক করেছিলাম সেটাই করব। এখন শেয়ার গাড়িতে করে গেজিং চলে যাব, আর গেজিং থেকে তারপরে আবার রিনচেনফংয়ের গাড়ি ধরে, শেয়ার গাড়ি ধরে রিনচেনফং যাব। যে গাড়িটা এখান দিয়েই যাবে, মানে পেলিং দিয়েই পাস করবে, কিন্তু তাতে সিট থাকবে কিনা তার কোনো ঠিক থাকে না। সেই কারণে যাতে কনফার্ম সিটটা থাকে, তাই গেজিংয়ে গিয়ে সেখান থেকেই আমাদেরকে সিট নিয়ে আবার পেলিং হয়ে রিনচেনফং যেতে হবে। ফাইনালি আমাদের পেলিং ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমাদের যে হোটেলে আমরা 3 দিন ছিলাম সেই হোটেল ফ্যামরং রিট্রিটকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই যাব, একদম সামনেই রয়েছে শেয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে। আর দুজন অলরেডি হয়েই ছিল, আমরা গিয়ে বসার সাথে সাথেই কিন্তু ট্যাক্সি ছেড়ে দিল।
পৌঁছে গেছি গেজিং। আধ ঘন্টাও সময় লাগে না। পিছনে রয়েছে গেজিংয়ের যে শেয়ার গাড়ি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা। প্রচুর গাড়ি ছাড়ে এখান থেকে, শিলিগুড়ি যাওয়ার পর্যন্ত গাড়ি ছাড়ে আর বিভিন্ন জায়গায় যায়। যেহেতু আমরা দুজন রয়েছি সেই কারণে গেজিংয়ে এসে আবার রিনচেনপং যাওয়ার গাড়িতে আমরা উঠব। রিনচেনপং যাওয়ার গাড়ি ছাড়বে বেলা 12টার সময়। কিন্তু এখান থেকে এসে না উঠলে হয়তো সিট পেতাম না, তাও আমরা মিডলে সিট পেয়েছি, ফ্রন্ট সিট কিন্তু পাইনি। ওনাকে বললাম, উনি বললেন ফ্রন্টে অলরেডি লোক হয়ে গেছে, তো আমরা মিডলে জায়গা পেয়েছি। আর যদি বাই চান্স পেলিং থেকে সিট পেতামও তাহলেও হয়তো সেটা একদম ব্যাক সিট হতো। সেই কারণে আমার মনে হয় 70 টাকা বেশি খরচ হলো ঠিকই, আবার যাওয়ার সময়ও নিশ্চয়ই সেটা ভাড়া বেশি হবে। যাই হোক, কিন্তু এইটুকু টাকার মায়া না করে বাকি যে লং স্প্যানের কথা চিন্তা করে গেজিং এসে যদি শেয়ার গাড়ি ধরতে হয়, গেজিং এসে তারপরে আবার রিনচেনপং হোক, কালুক হোক বা হিগাও, যে কোনো জায়গার এখান থেকে সব জায়গায় যাওয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবেন। এটা ছিল আমরা যে গাড়িতে সিট করেছিলাম সেই রিনচেনপং যাওয়ার গাড়ি। এছাড়াও আপনারা যদি কালুক যেতে চান বা ছায়াতাল যেতে চান তাহলেও কিন্তু এখান থেকেই আপনারা গাড়ি পেয়ে যাবেন। এমনকি উত্তরে যাওয়ার গাড়িও কিন্তু দেখলাম, তবে ইউকসাম যাওয়ার গাড়ি কিন্তু এখানে একেবারেই দেখলাম না। শুনলাম যে ইউকসাম যাওয়ার গাড়ি নাকি খুবই লিমিটেড। আমাদের গাড়ি ছাড়তে কিন্তু একটু লেট করেছিল, তার কারণ এই গাড়ির একজন প্যাসেঞ্জার যিনি আগের থেকে সিট বুকিং করে রেখেছিলেন তিনি ব্যাংকের কাজ সারতে গিয়েছিলেন আর ব্যাংকে লিঙ্ক ছিল না, তো সেই কারণে আমাদের একটু অপেক্ষা করতে হলো আর কি। মোটামুটি 12টায় ছাড়ার কথা হলেও ওই 12টা 10-15 নাগাদ আমরা গেজিং ছেড়ে রওনা হয়ে গেলাম। ঘুরতে গিয়ে যদি শেয়ার গাড়িতে চড়ে ঘোরা যায় তাহলে বেশ একটা ট্যুরিস্ট ভাব কিন্তু আর থাকে না, আর জায়গাটাকেও আমার মনে হয় খুব ভালোভাবে এক্সপ্লোর করা যায়। সেখানের সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগছিল। ইনফ্যাক্ট আমার সঙ্গে একটি মেয়ের ভালো আলাপ হয়ে গিয়েছিল গাড়িতে, এমনকি সে আমাকে একটা সফট ড্রিঙ্ক পর্যন্ত অফার করেছিল। এরা কিন্তু বেসিক্যালি পাহাড়ি মানুষেরা খুবই ভালো হয়, তাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বললে, ভালো ব্যবহার করলে তার প্রতিদান কিন্তু পাওয়া যায়। তবে সমস্যা একটাই, শেয়ার গাড়িতে সময়টা বেশি লাগবে আর প্যাসেঞ্জার তোলার জন্য মোটামুটি বহুবার আপনাকে কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে। দেখুন কি অবস্থা, পেলিং যাওয়ার আগেই মোটামুটি আমাদের গাড়ি পুরো ফুল, আর আমরা এই পেলিং চলে আসলাম। এবারে আমরা যাচ্ছি ডেন্টাম ভ্যালির দিকে, যে ডেন্টাম ভ্যালি হয়েই কিন্তু সিংসর ব্রিজ গিয়েছিলাম। তবে সেদিন আবহাওয়া পুরো অন্যরকম ছিল। চলুন এবার একটু সেদিনের স্মৃতি রোমন্থন করি। সেদিন দেখুন চারপাশটা কেমন ছিল। এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ডেন্টাম ভ্যালি, যেটাকে একটা পয়েন্ট থেকে দাঁড়িয়ে দেখলে অনেকটা ইন্ডিয়ার ম্যাপের মতো মনে হয়। তবে ডেন্টাম যাওয়ার যে আসল রাস্তাটা ছিল সেই রাস্তাতে একটু কাজ চলছে, যে কারণে এই ব্রিজে ক্রস করে আমরা গেলেও পরে আমাদেরকে ব্যাক করে সেদিন একটা বাইপাস রাস্তা ধরে ডেন্টাম
সাইড দিয়ে গিয়ে সিংসুর ব্রিজ পৌঁছতে হয়েছিল। আর সেই রাস্তার স্মৃতি অত্যন্ত ভয়ঙ্কর, মানে বেসিক্যালি সেটা রাস্তা বলতে কিছু ছিল না। সেদিন আমরা ছিলাম সাইট সিইংয়ের মুডে, আর তখন বেশ অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, প্রচণ্ড খিদেও পেয়েছিল। তার মধ্যে যখন এরকম গাড়িতে ঝাঁকুনি হচ্ছিল, মনে হচ্ছিল যে পেটের মধ্যে যেটুকু আর কি দিয়েছিলাম সবটাই পুরো হজম হয়ে গেল। তবে আমার কিন্তু বেশ মজা হচ্ছিল, তার কারণ আমি মোটামুটি হ্যাবিচুয়েটেড এরকম রাস্তা দিয়ে যেতে আসতে। তার কারণ এত পাহাড়ে ঘুরেছি, আমার এগুলো আর খুব একটা কিছু মনে হয় না। বিশেষ করে এই রাস্তাটা যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন দারুণ সুন্দর লাগছিল। খানিকটা মনে পড়ে যাচ্ছিল স্পিতি ভ্যালির কথা, যেখানে বেসিক্যালি রাস্তা বলতে কিছু থাকে না, মোটামুটি নদী খাতের উপর দিয়েই গাড়িগুলোকে যাতায়াত করতে হয়। এই রাস্তাটার পাশ দিয়ে যখন নদীটা বয়ে যাচ্ছিল তখন আমার অনেকটা সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন না, ডেন্টাম থেকে কিন্তু ভার্সের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। তাই এখানেও প্রচুর রডোডেন্ড্রন গাছ দেখা যায়। কিন্তু যেহেতু সেটা ফুলের সময় ছিল না, আর আমরাও বেসিক্যালি আসল রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম না, আমরা একটা বাইপাস দিয়ে যাচ্ছিলাম, তাই আমাদের রাস্তার আশেপাশে সেরকম একটা রডোডেন্ড্রন গাছ কিন্তু দেখতে পেলাম না। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু ডেন্টাম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেদিন যা আবহাওয়া ছিল তাতে কাঞ্চনজঙ্ঘা তো দূরে থাক, মানে আমরা ভাবছিলাম যে সিংসুর ব্রিজটাও পুরোটা দেখতে পাবো কিনা সন্দেহ আছে। তবে ডেন্টাম শহরের আরও একটা পরিচিতি আছে, বিশেষ করে এখানে যে অ্যালপাইন গাউড়া চিজ ফ্যাক্টরিটা রয়েছে সেটার কারণেই ডেন্টাম কিন্তু মূলত বিখ্যাত হয়ে রয়েছে। তবে সত্যি আমি কিন্তু জানতামই না যে এদিক দিয়েও হিল এভারেস্টে যাওয়া যায়। সেটা আমি জানতে পারলাম যখন আমাদের ড্রাইভার বললেন যে কালুকের ঠিক আগেই একটা রাস্তা চলে গেছে ডান দিক দিয়ে, যেটা কিনা হিল এভারেস্টের দিকে যাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমরা চলে এসেছি ডেন্টামের যে মেন মার্কেট এরিয়াটা রয়েছে সেই মেন মার্কেট এরিয়ায়। স্মৃতির থেকে এইবারে আবার চলুন বর্তমানে ফিরে আসা যাক। রিনচেংপং বা কালুক যাওয়ার পথে যদি আপনাদের শেষ মুহূর্তে মনে পড়ে কোনো জিনিস কেনা হয়নি, তাহলে কিন্তু আপনারা এই ডেন্টাম থেকেই কিনে নিতে পারেন। এরপর কিন্তু আর আপনারা সেরকম মার্কেট পাবেন না। সামনে দেখুন একটা গেট দেখা যাচ্ছে, ঠিক এই গেটটার বাদিকেই কিন্তু রয়েছে এই ডেন্টামের শেয়ার গাড়ির স্ট্যান্ড, যেখান থেকে আপনারা শেয়ার গাড়ি ধরতে পারবেন, বা যদি কখনো আপনারা ডেন্টাম যান তাহলে সেখানেই কিন্তু শেয়ার গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে। ডেন্টাম ছাড়ার পর একে একে হি গাঁও, হি পাতাল, হি বার্মিয়েক, কালুক একের পর এক আসতে থাকবে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যুরিস্ট স্পট হিসেবে বিখ্যাত। এক একটা জায়গার থেকে আপনারা এক একটা জায়গায় যেতে পারবেন। যেমন প্রথমেই পড়বে হি পুল, যার ঠিক পাশেই রয়েছে একটা ওয়াটার পার্ক, যেটা আমি গিয়েছিলাম। এর পরবর্তী পর্বে আপনাদেরকে সেই ওয়াটার পার্কটা আমি অবশ্যই দেখাবো। হি পুলের পরে হি গাঁও, তারপরে হি পাতাল। হি গাঁওয়ের মধ্যেই পড়ছে ছায়াতাল। যদি আপনারা ছায়াতাল যেতে চান তাহলে হি গাঁওয়ের ওখান থেকেই আপনাদেরকে যেতে হবে, সেটাও থাকবে পরবর্তী পর্বে। তো একের পর এক আমরা রিনচেংপং পৌঁছানোর পর নেক্সট যে রিনচেংপং থেকে যে সাইট সিইংগুলো করেছিলাম সেগুলো আপনাদের জন্য এক এক করে নিয়ে আসব। তবে রিনচেংপং মূলত যে রিসাম মনাস্ট্রির জন্য বিখ্যাত, সেই রিসাম মনাস্ট্রিটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। আমরা শেয়ার গাড়িতে এসেছিলাম বলে তাই, যেহেতু আমরা মাত্র 2 জন ছিলাম, কিন্তু আপনারা যদি মিনিমাম 4 জনও থাকেন তাহলে আপনারা একটা ছোট গাড়ি করে অনায়াসেই কিন্তু পেলিং থেকে সাইট সিইংগুলো করতে করতে কালুক বা রিনচেংপংয়ে এসে নাইট স্টে করতে পারেন। অথবা আপনারা চাইলে পেলিং থেকে ছোট গাড়ি ভাড়া করে এই দিকের যে সাইট সিইং যেগুলো রয়েছে, যে পয়েন্টসগুলো, সেগুলো ঘুরে আবার
পেলিংয়ে ফিরেও যেতে পারেন। এর জন্য মোটামুটি ভাড়া লাগবে প্রায় 3.5 থেকে 4,000 টাকা ছোট গাড়ির জন্য। এতে কিন্তু আপনাদের সময়টাও অনেকটা বেঁচে যাবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমাদের যেহেতু অনেক দিন হাতে সময় ছিল, সেইভাবেই আমরা প্ল্যান করেছিলাম, সেই কারণে খুব একটা আমাদের অসুবিধা হয়নি। কিন্তু আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা অবশ্যই সাইট সিইং করতে করতে এসে কালুক বা রিনচেনপংয়ে স্টে করবেন, অথবা জায়গাগুলো ঘুরে আবার পেলিংয়ে ফিরে যাবেন। গেজিং থেকে রিনচেনপং পর্যন্ত আমাদের শেয়ার গাড়িতে ভাড়া লেগেছিল মাথাপিছু 250 টাকা। পেলিং থেকে উঠলেও কিন্তু সেই 250 টাকাই ভাড়া দিতে হতো। এটা আমি জিজ্ঞাসা করেছিলাম ড্রাইভারকে, যেহেতু আমরা এগিয়ে গিয়েছিলাম, গেজিং গিয়ে আবার ব্যাক করেছি। তো ড্রাইভার বলল যে না, আপনারা যদি পেলিং থেকেও উঠতেন তাহলেও আপনাদের 250 টাকাই লাগতো। কথায় কথায় পৌঁছে গিয়েছি কালুক। এই কালুক থেকেই সোরেং হয়ে বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারিতে পৌঁছে যাওয়া যায়। দূরত্ব প্রায় 28 কিলোমিটারের মতো, আর এতে প্রায় ঘন্টাখানেক মতন সময় লাগে। আপনারা চাইলে কালুকেও স্টে করতে পারেন, রিনচেনপংয়েও স্টে করতে পারেন। দুটো জায়গার থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবেই দেখা যায়। দুটো জায়গাতেই থাকার বেশ কিছু হোটেল এবং হোমস্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কালুক থেকে রিনচেনপং আর মাত্র 4 কিলোমিটার। সামনেই দেখা যাচ্ছে দেখুন একটা ব্রিজ মতো রয়েছে, এখানেই রয়েছে কিন্তু কালুকের হাই স্কুল। রিনচেনপংয়ে কোনো হায়ার সেকেন্ডারি স্কুল নেই, মাধ্যমিক পর্যন্ত স্কুল রয়েছে। আমরা পৌঁছে গেছি রিনচেনপংয়ে। এটাই হচ্ছে রিনচেনপংয়ের শেয়ার গাড়ির স্ট্যান্ড। শেয়ার গাড়ি থেকে আমাদেরকে এখানেই নামিয়ে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম একটু হোটেল পর্যন্ত দিয়ে আসতে, কিন্তু ড্রাইভার রাজি হননি। এইটাই দেখুন রিনচেনপংয়ের, যেটা আমি বললাম এক্ষুনি, যে মাধ্যমিক পর্যন্ত স্কুল, সেকেন্ডারি স্কুল, এটাই হচ্ছে রিনচেনপংয়ের সেকেন্ডারি স্কুল। সেই সময় জাস্ট স্কুল ছুটি হলো আর বাচ্চারা বেরিয়ে আসছিল। আমরা পৌঁছে গেছি আমাদের রিনচেনপংয়ের ঠিকানায়। আর আমাদের আজকের ঠিকানা, যেটা ইউটিউবারদের জন্য নাকি একেবারে স্বর্গ, সেই হোটেল প্যানোরামা হিলস। চলুন এবার ঝটপট আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা একটুখানি দেখে নেওয়া যাক। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। ইচ্ছে করেই পার্থ বলেছিল যে ও একেবারে উপরের ফ্লোরে উঠবে না, যেখানে ওপেন টেরেসটা রয়েছে আর কি, সেখানে ওই বারণ করেছিল। আদারওয়াইজ আমাদের 4 তলাতেই রুম দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরের রুমটাকেই বেছে নিই, আর এইটা ছিল আমাদের রুম। যদিও ওদের খাওয়া দাওয়ার ম্যাক্সিমাম অ্যারেঞ্জমেন্ট কিন্তু 4 তলাতেই থাকে, তাই আমাদের সেই 1 তলা আর 4 তলা কিন্তু করতেই হয়েছিল। রুমটা বেশ সুন্দর ছিল। আর এই হোটেলের একদম উল্টো দিকেই একটা নতুন মনাস্ট্রি তৈরি হচ্ছে, যেটা রিনচেনপংয়ের নিউ মনাস্ট্রি, আর উল্টো দিকেই রয়েছে হোটেল রিনচেনপং নেস্ট। হোটেলটার লোকেশনটা কিন্তু বেশ ভালো। এই মনাস্ট্রির পিছনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত জায়গা। যাই হোক, আরও অনেক কিছু আপনাদের দেখানোর আছে, তবে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। ধন্যবাদ।